আজ নিজের রূপ থেকে দূরে রেখে আমি ধরেছি এক জ্যোতিষী পণ্ডিতের চাঁদকে কুমন্ত্রণা দিয়েছি। এবারে রানী সনেকাকে আমি কুমন্ত্রণা দিয়ে চাঁদের উচিত মতো আমি শিক্ষা দেয়া করাবো। দেবীর চরণে কিভাবে পুষ্প জল দিতে হয় আমি তাকে মর্মে মর্মে শিক্ষা দেবো। আমি চলে যাবো এই রানী সনেকার কাছে, সনেকাকে গিয়ে আমি এই কুমন্ত্রণা দেব। জয় জয় মা দুর্গা, জয় মা হর। তাই বেনে জানায় অনেক দিন হলো সেই দক্ষিণে পাটনের বাণিজ্যে গমন করেছে। এতদিন যে তার এই গৃহে ফেরার ব্যবস্থা, সেই আমাকে বলেছিল এতদিনে সেই তার এই গৃহে ফিরে আসবে, কিন্তু কোথায়? বেনে তো এখনো ফিরে আসেনি। তবে কি তার কোনো অমঙ্গল হয়েছে? হে মা হরগৌরী, মা দুর্গা দেবী, নিত্যদিন আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি সজ্জিত করে দিই মা গো। মন প্রাণ হৃদয় সকল কিছুই আমি তোমার চরণে সঁপে জননী। শুধু তুমি আমার বেনে এবং আমার লক্ষ্মীন্দরকে ভালো রাখবে বলবো। আমার মনে জানাই আজ বড় কু ডাকে। আমার বেনে ঠিক আছে তো? তার কোনো অমঙ্গল হয়নি তো ভগবান? তুমি রক্ষা করো জননী, সদাই সর্বদাই তুমি সকল অমঙ্গল থেকে তাকে তুমি রক্ষা করো। কোথায় দাসী? ও দাসী, ও মা, প্রণাম মা। আশীর্বাদ করি মা। আমাদের দেখেছো মা? দাসী বলো মা। আজ যে আমার মনে ভালো করে না রে দাসী। কেন মা, কি হয়েছে? তোরা তো জানিস বেনে যেন দক্ষিণ পাটনের বাণিজ্যে গমন করেছে। বাবু হয়েছে? এতদিনে তারই রাজপ্রাসাদে ফিরে আসার কথা। দাসী রে, শুধু মহারাজ নয়, তার সঙ্গে আমাদের স্বামীও রয়েছে। সত্যি আমার বলেছিস। স্বামী রয়েছে, এর স্বামী রয়েছে, ওর স্বামী রয়েছে, সকলের স্বামী রয়েছে। আমাদেরও ভীষণ মন খারাপ করে, কিন্তু কি করব বলো মা? দাসী রে, আজ যেন আমার মনে বারে বারে কুটাকে যেন তাদের যেন কোনো অমঙ্গল হয়েছে। দাসী, আমার বিশ্রামের প্রয়োজন মা। আই তো তোরা আমার পদসেবা করে দে মা। বিশ্রাম করো। কেউ আছো গো? কেউ কি এই গ্রামে নেই? কেউ হাত গণনা করবে? হাত গণনা। বাইরে কি ডাকাডাকি করছে? যাও তো মা, একবার দেখে এসো। ঠিক আছে মা। কে গো? তুমি দেখেও বুঝতে পারছো না? দেখে তো আগুন কারতার মতো লাগছে। আগুন কর্তা। গয়াতে আমার বাবার পিন্ডি দিয়ে এসছি আমি। গয়াতে? গয়াতে। আগে মা, আগে আমার বাবাও গেছিল। তার আগে আমার বাড়ি কাশিতে। কাশিতে? হ্যাঁ। কিসে আসলাম বললো রে? না না, পায়ে হেঁটে চলে আসছে। তো এখানে কেন? ও কেউ যদি হাত গণনা করতে চায়? ও সেটা বলেন যে আপনি জ্যোতিষী মহাশয়। হ্যাঁ, তুমি তো আগে বলে দিলে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসছি। আচ্ছা বলো। মা, দাসী, বাইরে জ্যোতিষী এসেছে। গণক ঠাকুর এসেছে। গণক ঠাকুর, গণক ঠাকুর। তোরা বিলম্ব কেন? তাকে নিয়ে আয় ভেতরে। আচ্ছা মা। গণকদার মশাই হ্যাঁ বল। আপনাকে ডেকেছে ভেতরে। নমস্কার রানীমা, নমস্কার। গণক ঠাকুর প্রণাম ভাই, আপনার চরণে। আশীর্বাদ করি চির সুখী হও। আপনি আসন গ্রহণ করুন। বেশ। মা, দাসী রে, ভালো আছেন আপনি? আমি তো ভালোই আছি, ঠাকুরের কৃপায় আমি ভালোই আছি, খারাপ নয়। আপনি কি হাত দেখেন? হ্যাঁ দেখি। তাহলে বলতে পারবেন আমার বিয়ে কবে হবে? বিয়ে কবে হবে? হ্যাঁ তুই যে একটু আগে বললি তোরে বর গেছে। এই শোনো, হ্যাঁ। দেখাও। হাত না দেখলে তো আমি বুঝতে পারবো না। আচ্ছা আসলো এটা কে রে? জ্যোতিষী হাত দেখা, হাত দেখে হাত। কোন এবিসিডি? এবিসিডি না রে, গণকদার মহাশয়। হাত দেখতে পারে? হ্যাঁ হাত দেখতে পারে। ভালো ভালো বলবে তো। হাত দেখা তুই। দেখেন হাত। কালকে বেলা কটার সময় মন্ত্রী হবো দেখেন। তুমি এইবারই
বাড়ির মেম্বার। কি বলতে চাও তুমি বলো আমাকে। কালকে আমি মন্ত্রী হবো কিনা? কালকে তুমি মন্ত্রী হবে? তাহলে কি জুতা খোর হবো? আয়নাটা মুখ দেখেছি। শোনো শোনো তো, তোমার হাত থেকে আমি বলে দিই, যে প্রতিনিয়ত মদ খাই সে মন্ত্রী হবে? কম করে সেন্ট ফেলে মধ্যে ও আপনি হাতে লেখা দেখলেন? হাতের লেখায় প্রতিদিন তো তুমি মদ খাও। বিয়ে বিয়ে কবে হবে দেখেন? বিয়ে আর হবে না। কার সঙ্গে হবে দেখেন? শোনো, বিয়ে আর হবে না তোমার। মা ওখানে মা করে মা এই গরম কাল চলবে না আমাদের বাড়িতে। কেন বাবা? বিয়ে হবে না এটাও বলতে পারছে না। তো তোমার যদি বিবাহ না হয় তাহলে সেই কি করে বলবে? তা আমি কি হিজড়া হয়ে থাকবো? এই, শোনো, সন্ন্যাসী সন্ন্যাসী হয়ে যাবে। চৈতন্য ছেড়ে দাও, চলে যাও নদীয়ার দিকে। আছে, চলে যাও, নফরগিরি করতে হবে না, চলে যাও। বলি গণেশ, হ্যাঁ বলুন। আমার জানি তো মনে বড় খুব ডাকে। কি? অনেকদিন হয়েছে বেনে গেছে সেই দক্ষিণে পাটনের বাণিজ্যে।
না রে, যে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। আমার নয়নের জলে বুক ভেসে যায়, নয়ন জলে বুক ভেসে যায়, কেউ মুছে দিল না, হায় রে মুছে দিল না। কেউ তো বোঝে না রে, আহো তুমি আছো মাথায়, আর কি পাবো ফিরে। তোমায় চিনলাম না, আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না, হায় রে গোপাল, আমার সেই গোপাল কোথায়? আমার এই গোপাল এখনো কি পাঠশালা থেকে আসেনি? না না, গোপালেরই কথা যে বড্ড মনে হয়। গোপালকে যদি এক মুহূর্ত আমি দেখতে না পাই, আমার মনখানা যেন ভালো লাগে না। আমি গোপালের অপেক্ষায় বসে থাকবো, দেখি আমার এই গোপাল কখন আসে। মা, ও মা, গোপাল এসেছিস বাবা? প্রণাম ওই মা দৌড়ে। আমি তোরই কথা ভাবছিলাম, তুই বুঝি পাঠশালায় যাবি না আজকে? যাবো মা। যাবি? হে মা, শোন গোপাল, চল বাইরে কিছু খাবার আছে কিনা দেখি, তোকে খাইয়ে দিয়ে তোকে পাঠাবো পাঠশালায়। চল পাঠশালায় যাবি রে? আই বাবা, আরে বিলম্ব করবো না, এসো মা। অভি
তাই তো আজ পাঠশালা থেকে ফিরে আসার পর আজ জানি না আজ গোপাল তো স্কুলে যায়নি কেন। আজ যদি ধাত্রী মায়ের সাথে দেখা না করে যাই তাহলে আমি আমার চম্পকনগরের রাজমার সাথে যাই না, তা আর বিলম্ব করবো না। ধাত্রী মায়ের কাছে আমি যাই না কেন? ধাত্রী মা, বলি ও ধাত্রী মা, একই লখাই আজ গোপাল তো স্কুলে যায়নি কেন গো? কপালে আমায় বলছিল আমি পাঠশালায় যাব, কিন্তু লখাই আমার কপালের ভীষণ জ্বর। কি বলছো ধাত্রী মা? আজ গোপালদার জ্বর হয়েছে, তাহলে তুমি ওষুধ কিনে এনে দাওনি? লখাই রে, আমরা তো সেই গরিব, কোথায় পাবো টাকা যে তোরে গোপালটাকে আমি ওষুধ এনে দেবো বল? ও আজ টাকা ছিল না বলেই তুমি গোপালদার জন্য ওষুধ দিয়ে আসলে, কিন্তু আমাদের রাজপ্রাসাদে যেতে পারোনি। আজ আমার পিতা মাতাকে বললে হয়তো গোপালদার জন্য ওষুধ দিয়ে পাঠাতে ধাত্রী মা। লখাই রে, তোরে রাজপ্রাসাদে যাব, কিন্তু তোকে যদি আমি দেখি একবার তাহলে আমার নয়ন দিয়ে নয়ন ধারা হয়ে যায় রে। কি বলছো ধাত্রী মা? হ্যাঁ লখাই, আজ আমাকে যতবার দেখো তো তোমার যেন নয়নের জল যেন হয়ে যায়। ওগো ধাত্রী মা, সত্যি বলেছো তুমি। প্রত্যেকদিন পাঠশালা যাই, আমায় দেখে আদর করো, দুঘরে চুমো দাও। আর যখন পাঠশালা থেকে ফিরে তোমার সাথে দেখা করে রাজপ্রাসাদে যাই, তুমি আমায় দেখে কাঁদো কেন গো? লখাই রে, কেন কাঁদো? আমি তোকে জন্ম দিই ঠিক, কিন্তু মায়ের মন তো তাই, তোকে দেখে আমি কাঁদি রে। ওগো কথাই বলেছে, মায়ের সামনে সন্তানরা মিথ্যে কথা বললে মারা বুঝতে পারে, কিন্তু সন্তানরা তো বুঝতে পারে। মা যদি মিথ্যা কথা বলে তাহলে তো সন্তানও বুঝতে পারে। এই লখাই, জন্ম দিলে শুধু মা হওয়া যায় না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, শুধু তাকে মা বলা যায় না। যে মাতৃপ্রেম দিয়ে যে মা ভরি রাখতে পারে তাকে তো বলে আর এক মা। নারী হচ্ছে প্রকৃতি গো, কথাই বলেছে। জননী জন্মভূমি স্বর্গদর্শী গরিয়সী মা। পৃথিবীতে সব তুলনা করা যায়, কখনো মায়ের তুলনা করা যায় না। তাই ধাত্রী মা, তুমি কথা বলবেন এই কথা? কি কথা? আমি তোমায় দেখি কাঁদি। না 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 লখাই, একথা শুনতে চাস না, আমি আনন্দে কাঁদি রে। এই আনন্দের কান্না নয় ধাত্রী মা, এই তোমার চোখের জলে হয়তো কোনো গোপন রহস্য লুকিয়ে রয়েছে। এই কথা আমাকে পিতাকে গিয়ে বলতে হবে, আমার মাতাকে গিয়ে বলতে হবে। ধাত্রী মা আমায় দেখে কাঁদে কেন? এই কথা যত আমি উত্তর পাবো না ধাত্রী মা, আজ থেকে পাঠশালা যাবো না, আজ থেকে আমি অন্য জল গ্রহণ করবো না। একে বাবা, একে তুই ভুলে গেলি আমি তোমায় দেখি কাঁদি কেন? না না, চল গোপাল, আর বিলম্ব না করে আমরা বিশ্রামে যাই। এসো মা। তাই তো লখাই যেন অনেকক্ষণ হলো পাঠশালায় গেছে। লখাই বলেছিল, মাগো সুন্দরভাবে তুমি আমার জন্য দুধ ভাখা মাদু তৈরি করে রেখে দাও। বলি ও মা, লখাই রে, প্রণাম হইতে চরণে মাগো, আশীর্বাদ করি পুত্র। মাগো আমি আজ থেকে পাঠশালা যাবো না। কেন সে কি আজ থেকে আমি অন্য জল গ্রহণ করবো না মাগো। সে কি জানো? লখাই? প্রত্যেকদিন যখন পাঠশালা যাই গর্ব, সে ধাত্রী মা আমাকে আদর করে, সুন্দর করে দুধ মাখা ভাত খাওয়িয়ে দেয়, দুগলে চুমু দিয়ে আমাকে পাঠশালায় পাঠিয়ে দেয়। কিন্তু যখন পাঠশালা থেকে ফিরে আসি মা গো, তখন আবার মুখপানে চেয়ে ধাত্রী মা যেন নয়নের জল বর্ষণ করে। লখাই রে, সে কি বলছিস তুই? হ্যাঁ মা, ধাত্রী মা তোকে দর্শন করার পর নয়ন জলে বর্ষণে করে? সত্যি বলেছো তবে। কেন রে? এটা জানি না মা। ধাত্রী মাকে আমি জিজ্ঞেস করলাম, ধাত্রী মা বললো এটা বড় তোকে স্নেহ ভালোবাসা মমতা দিয়ে ভালোবাসি, তো তাকে তো কোন মুখপানে চেয়ে দেখে বারবার শুধু আমার কাঁদতে ইচ্ছে করে। একটু মাগো, সে ধাত্রী মায়ের চোখের জল দেখে যে আমার অন্য কিছু মনে হয় মা। এমনই কি? এই চোখের জলে হয়তো কোনো গোপন রহস্য লুকিয়ে রয়েছে মাগো। এই কথা যদি আমি জবাব না পাই, আজ থেকে আমি অন্য জল গ্রহণ করবো না মা। আজ থেকে আমি পাঠশালায় যাবো না। লখাই বলে গেল যতক্ষণই সেই সত্যিটা জানতে পারবে না, লখাই নাকি পাঠশালায় আর গমনে করবে না। আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে এই সংবাদ আমি মহারাজের নিকট পর্যন্ত নিয়ে যাব। হ্যালো হ্যালো হ্যালো, চেক। হ্যালো, এবারে
চম্পকনগরে রাজাধিরাজ চাঁদ সদাগর দক্ষিণ পাটন বাণিজ্য শেষ করে রাজপ্রাসাদে এসেছেন। বহুদিন পর আজ বসবে রাজসভা। হ্যালো 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 নিখিল দা, তাই তো রাজসভার আয়োজন করা হবে। সমস্ত সভাসদগণ রাজসভায় বসবে। তাই তো আমাকে আমার সরকারের কাছে সমস্ত কথোপকথন শেষে আমাকে যেতে হবে ওই রাজসভায়। তাই তো বলি সাবধান, রাজসভায় প্রবেশ করছেন চম্পকনগরের বিশিষ্ট কর্মচারী নকরি। এবারে প্রবেশ করছেন চম্পকনগরের প্রধান সেনাপতি মদন সৌদাগর। এবারে রাজসভা প্রবেশ করছেন চম্পকনগরের মহামান্য মন্ত্রী রাজসভা প্রবেশ করছেন চম্পকনগরের বিদর্ভ বন্ডে এবারে রাজসভা প্রবেশ করছেন রাজাধিরাজ চম্পকনগরের একচ্ছত্র অধিপতি মনসা বিদ্বেষী চাঁদ সৌদাগর। হে রাজন্যবর্গ, আজ বিশেষ কারণে রাজসভার আয়োজন করা হয়েছে। তাই সবাইকে বলছে আমার ডিগ্রি আসল অলঙ্কৃত করো। কোথায় মহামান্য মন্ত্রী? আমি আপনার কাছে জানতে চাই এই চম্পকনগরের প্রজাদের কুশল। মহারাজ, আপনার অবর্তমানে আমি চম্পকনগরের প্রত্যেক প্রজা বর্গের ঘরে ঘরে গিয়েছি। কারো অন্নের অভাব হয়েছে পূর্ণ করেছি, কারো বস্ত্রের অভাব হয়েছে তাকে প্রদান করেছি। মহারাজ, আমি প্রজাদের কুশলে রেখেছি। মহারাজ ব্যাস, অপরূপ। কোথায় নগরী বাবু, ভেতরের সংবাদ? ভালো সংবাদ বাবু। আমি সর্বদাই আমার ছোট ভাইয়ের লক্ষ্মীদের পিছনে রয়েছি। যে যা চাই আমি দিয়েছি। আর একটা সংবাদ আছে বাবু, কি? চম্পকনগরে মনসা পুজো কেউ করে না। বাহ, অপরূপ। কোথায় পণ্ডিত মশাই? হ্যাঁ মহারাজ, এবার আপনি আপনার প্রতিনিয়ত আপনার প্রাসাদে আমি পুজো করি। রানীমা পাশে থাকে, দেবাদিদেব মহাদেব মা চণ্ডী দেবীর পুজো করি। সারা চম্পকনগরে আমি যজমানি করি। আজ পর্যন্ত কোনো ঘরে ওই মনসার পূজা হয় না। আমি চতুর্দিকে দর্শন করেছি। কোথায় সেনাপতি? প্রণাম মহারাজ। এবারে তুমি বলো, আমরা চম্পকনগরে বহিঃশত্রু দ্বারা আক্রমণ হচ্ছে না তো? না মহারাজ, না।
যেদিন আপনি ছুটে গেছিলেন দক্ষিণ পাটনাবাড়িতে মন্ত্রী মশাইয়ের সঙ্গে পরামর্শ করে আমি চম্পলার সমস্ত রাত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কোনো বহিঃশত্রু আক্রমণ করতে পারেনি মহারাজ। শুধু তাই নয়, আপনি আমার হস্তে তুলে দিয়েছিলেন শাহী তলোয়ার। যদি কোনো বহিঃশত্রু চম্পলায় আক্রমণ করতে আসে তাহলে সেই শাহী তলোয়ার দিয়েই সেই দুষ্কৃতীকেই মুন্ড ছেদন করব। এটাই তো চাই। তাহলে হে রাজনবর্গ, এবারে সবার কাজ শুরু করা হোক। মহারাজ কোথায় মহারাজ? একে মহারানী সরদা এতগুলো লাগবে কি এমন হয়ে গেল? মহারাজ, আজ আমি বড় চিন্তা নিয়ে এসেছি আপনারই নিকটে। কি? আপনি তো জানেন নিত্যদিনই লক্ষিন্দর সেই পাঠশালায় গমনে করে, যাই, কিন্তু লখাই যে আমার কাছে একটি বড় প্রশ্ন নিয়ে এসেছে। কি এমন প্রশ্ন? লখাই যখন সেই পাঠশালায় গমনে করে, সেই যখন আমাদের আলয়ে ফিরে আসে নিত্যদিনই যেন সেই ধাত্রীমা তারই মুখপানি চেয়ে যেন তারে নয়ন জলে বর্ষণে করে। হ্যাঁ, ভালোবাসে তাই। কিন্তু লখাই যে আমাকে বলেছে, এই বলেছে লখাই, এই নয়ন জলে বর্ষণে করা যে শুধু একটি দিনের জন্য নয়, কেন নিত্যদিনই সেই নয়ন জলে বর্ষণে করে। সরদা, তোমার সমস্ত সন্তান নারী সেদন করেছে ধাত্রী। সত্যি মনের মধ্যে বড় আশঙ্কা, সেই আশঙ্কার জন্যই লখাইকে দেখে হয়তো সে কাঁদতে থাকে। কিন্তু মহারাজ, কিন্তু কি? লখাই যে বলেছে আরো যদি যতক্ষণই সেই রহস্য জানতে পারবে না অতক্ষণ সেই পাঠশালায় লক্ষিন্দর গমনে করবে না। সরদা, কি বলছো তুমি? এই কথা সত্য। এটাই যদি সত্যি হয়, যাও রাজপ্রাসাদ মধ্যখানে তুমি কি করে বিশ্রাম করো, আমি সত্য ঘাটন করবো। তাই হবে মহারাজ, আস্তে তাই আস্তে। হবে। কোথায় রাজনবর্গ? বাবু, আমার 6টি সন্তানের পরে পেলাম একটি সন্তান, নাম তার দুর্লভ লখাই বেলে। সেই লখাই বেলে যখন পাঠশালায় যায়, ওই ধাত্রীমা আনন্দ সহকারে পাঠিয়ে দেয়। আবার যখন ফিরে আসে, হাহাকার করে কাঁদতে থাকে, বলে প্রভাত হলে আমি কি তোর মুখে দর্শন করতে পাবো? তাহলে বলুন রাজনবর্গ, এখন কি করা উচিত? মহারাজ, সেই হাসি কান্নার মধ্যে কোনো গুপ্ত রহস্য লুকিয়ে আছে। যতক্ষণ ওই ধাত্রীমাকে এই রাজসভায় আনা হয়েছে ততক্ষণ এই গুপ্ত রহস্য বোঝা খুব মুশকিল ব্যাপার আছে মহারাজ। ঠিক আছে, এই যদি হয় তাইলে কোথায় আমার প্রধান সৈন্যাধ্যক্ষ? বলুন মহারাজ। আমি আদেশ দিচ্ছি, যাও তুমি ধাত্রী মায়ের বর্ণ পাতার কুটিরে, সেখান থেকে আহ্বান করে নিয়ে এসো ওই ধাত্রী মাকে। বেশ মহারাজ, আদেশ যখন করেছেন ছুটে যাবো ধাত্রী মায়ের কাছে, নিয়ে আসবো ধাত্রী মাকে। কিন্তু মহারাজ, ছুটে যাবো সত্য, কিন্তু ধাত্রী মা যদি আসতে না চান তাহলে আদর করবে? আদর করবো, বেশ নিশ্চয়ই নিয়ে আদর করে নিয়ে আসবো। আবার থমকে গেলে কেন? মহারাজ, আদর করা সত্ত্বেও যদি ধাত্রী মা চম্পলা রাজপ্রাসাদে আসতে না চাই তাহলে কি আমি ওই মনে ফিরে আসবো? তার পা ধরে মিনতি করবে। বেশ, তাই হবে মহারাজ। দরকার হলে ধাত্রী মায়ে জড়িয়ে ধরে নিয়ে আসবো এই চম্পলার রাত। আবার কোনো ধমকে গেলে? মহারাজ, কেন থমকে দাঁড়ালাম? কাকুত মিনতি করার পর ওই দাই মা চরণ ধরে লুটিয়ে পড়বো। তবুও যদি ধাত্রী মা আসতে না চায় তাহলে মহারাজ টান মারবে, চুলের মুঠি ধরে যাবে কেটে কষাকাতে জলে জড়িত করে নিয়ে আসবে আমার এই রাজপ্রাসাদে রাজসভা। মহারাজ বলো, প্রাণ খুলে আশীর্বাদ করুন মহারাজ। আপনার আশীর্বাদ মস্তকে ধারণ করে ছুটে যাবো ধাত্রী মায়ের কাছে। প্রথমে তো তারপরে তার চরণ ধরে নিবেদন করবো, তারপরে যদি না মানে তাই ভাই চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসবো এই চম্পলার রাজপ্রাসাদে। তুমি একা নও, সঙ্গে যাবে না করে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসবে। প্রয়োজন পড়লে হাতে শৃঙ্খল বানিয়ে নিয়ে আসবে রাজসভা। বেশ মহারাজ, তাই করবো। এসো।
আসি বাবু। এসো। এই রাজন্যবর্গ, কিছুক্ষণের জন্য রাজসভা মুলতবি করা হলো। গোপাল রে, এসো মা। চল বাবা। নগরে এই তো দেখা যায় দার মা তারপর কোটি, তাহলে নিশ্চয় দাইমা বাড়িতে রয়েছে। একটিবার প্রকাশ করো, ও দাইমা, দাইমা, দাইমা। একি ওর সময় আমার বাইরে কে যেন ডাকাডাকি করে। গোপাল তুই এখানে থাক বাবা, আমি দেখে আসি বাইরে কে ডাকাডাকি করে। দাইমা, একি শোনা সবচরণে প্রণাম দাইমা। থাকো বাবা, তোমরা সকলে সুখে থেকো। একই দাইমা, বলো গোপালের কি হয়েছে? আমার গোপালের ভীষণ জ্বর। গোপালের ভীষণ জ্বর? হ্যাঁ। কই দেখি দেখি। সত্যি তো গোপালের সর্বাঙ্গ শরীরে জ্বর, জ্বরে বলো। গোপালের জন্য ঔষধ নিয়ে আসলে বুঝি? না, আমার কাছে পয়সা নেই তো, তার জন্য আমি আমার গোপালের জন্য ঔষধ আনতে পারিনি। পয়সা নেই? দাইমা তুমি একটু কাজ করো, অতি সুন্দর আমার সঙ্গে ছুটে চলো ওই চম্পলার রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে গেলেই মহারাজের কাছে থেকে ওই গোপালের জন্য ঔষধের পয়সা আমি নিশ্চয়ই দিয়ে দেবো। সত্যি বলে দাইমা, আমিও দেখলাম। দয়া করে আমার সঙ্গে চলো। না, ওষুধের পয়সার ব্যবস্থা। আমি তোমাদের সঙ্গে যাবো না। আমার এই গোপালকে ছেড়ে দিয়ে আমি কোথাও যাবো না। ও দাইমা, এবার বুঝতে পারলাম দাইমা, গোপালের প্রতি তোমার মায়া মমতা নেই। যদি গোপালের প্রতি মায়া মমতা থাকতো তাহলে তার সর্বাঙ্গ শরীরে ভীষণ জোর শব্দ। তুমি কেন যাবে না চম্পলার রাজপ্রাসাদে? শোনো দাইমা, আমি বলি কি, তুমি যাবে আর গোপালের জন্য ঔষধের পয়সা নিয়ে অতি সত্তর ঔষধ কিনে তোমার গোপালকে খাইয়ে দিলে তুমি দেখবে গোপাল সুস্থ হবে। দাইমা কি বলেছো? তাহলে আমি আমার গোপালের জন্য যা করতে হয় আমি তাই করবো। গোপাল রে, এ গোপাল মা, বাবা, তুই কিছুক্ষণ এই বাড়িতে বসে দিয়ে বিশ্রাম কর। আমি মহারাজের কাছে যাব, কিছু টাকা নিয়ে তোর জন্য ঔষধ কিনে নিয়ে আসবো। না মা, আমাকে ছেড়ে যেও না মা। গোপাল রে, তোর সারা শরীরে ভীষণ জ্বর, তোকে যদি ঔষধ না এনে দিই তুই তো ভালো হবে না রে খোকা। আমাকে ছেড়ে যেও না, আমার যে একটা ভয় করে মা। গোপাল, আমি যাব আর আসবো বাবা। এই গোপাল, তোর সর্বাঙ্গ শরীরে জ্বর না? চিন্তা করিস না বাবা, তোর মা যাবে আর অতি সত্তর মহারাজের কাছ থেকে ঔষধের পয়সা নিয়ে তোর জন্য ঔষধ নিয়ে আসবে। তুই গোপাল সুস্থ হয়ে যাবে। বেশ মা, তাহলে যাও। আসছি আমি। বেশ মা। আসো মা, এসো। চলে গেল মা, আমিও যাই না কেন মায়ের পিছু পিছু। জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। এখনো পর্যন্ত আমার প্রধান সেনাপতি ধাত্রী টাকা নিয়ে আসেনি। এসেছে মহারাজ, অপেক্ষার অবসান হয়েছে মহারাজ। তাহলে একা কেন? একা আসেনি মহারাজ, তাহলে দাইমাকে সঙ্গে করে নিয়ে এসেছি। কোথায় সে দাইমা? মহারাজের জয় হোক, জয় হোক, মহারাজের জয় হোক। হে ধাত্রীমা, প্রণাম মহারাজ। আমি তোমাকে আশীর্বাদ প্রদান করতে পারবো, তাই তোমাকে আমি রাজা হয়ে, আমি একজন পিতা হয়ে তোমাকে আমি প্রণাম জানাই।
ধাত্রীমা, আমি তোমাকে বিশেষ কারণবশত ডেকে পাঠিয়েছি। সামনে একটা প্রশ্নের উত্তর চাই। বলবো ধাত্রীমা, তোকে দাইমা কেন বলা হয়? আমার দাইমা কেন বলা হয়? মহারাজ, আমি নারীদের দায় থেকে উদ্ধার করি বলে আমায় দাইমা বলা হয়। অতি চমৎকার, অতি চমৎকার দাইমা। তাইলে এবারে বলো, আমার লোকা যখন পাঠশালায় যাই তখন তুমি হাসি মুখে পাঠশালায় পাঠিয়ে দাও। আবার আমার লোকায় যখন পাঠশালা ফিরে আসে তাকে বক্ষে জড়িয়ে ধরে কোলে বসিয়ে নয়ন বাড়ি পরিশোধ করে তাকে স্নান করিয়ে দাও। তাকে দেখে কাঁদো কেন? মহারাজ, আমি লক্ষ্মীকে দেখে কাঁদবো কেন? আমি তো লক্ষ্মীকে দেখে কাঁদি না। আমার এই কপালে বাড়িতে জ্বরের জ্বালাই হচ্ছে মহারাজ। তাই বলি কি আমায় কিছু টাকা দাও না, আমি আমার কপালের জন্য ঔষধ কিনে ফিরে যাবো। দেব, অনেক কষ্ট দেবো তোমার। শুধু উত্তর দাও, লক্ষাইকে দেখে কাঁদো কেন? আমি কাঁদি না মহারাজ, আমি লক্ষ্মীকে দেখে কেন কাঁদবো? তাহলে কি আমাদের যুবরাজ আমাদের কাছে নালিশ করেছে, আমাকে দেখে দাইমা হাসে এবং কাঁদে, তাহলে কি মিথ্যা কথা বলেছে? মন্ত্রী মশাই, দাইমা, এই জায়গাটা হচ্ছে ধর্মস্থল। এই জায়গাতে যাহা কেউ কিছু বলবে সত্য ছাড়া মিথ্যা বলবে না। মিথ্যা বললে অপরাধ হয়, নরকে বাস হয়। তাই ধর্মশালায় তুমি সত্য কথাটা উদ্ঘাটন করো, না হলে আমাদের যুবরাজ মিথ্যা কথা বলবে। মন্ত্রী মশাই, আমি এখনো বলি মহারাজ, আমি সত্যি কথা বলি। আমি লক্ষ্মীকে দেখে কখনো কাঁদি না। মায়ের মন হয়তো কখনো দেখে সন্তানকে মাকে কাঁদতে পারে না। দাইমা, মহারাজ, তুমি আমাকে শুধু সামান্য রাজা হিসাবে দেখে গান সহ্য করে অনেকটা পথ অতিক্রম করে এসেছি আমি চোখ একটা সর্বধিপতি। আমি আমার লোকের সব করতে পারি স্বেচ্ছায়। তুমি না বলতে আমি কি হবে জানো? আমি যে দেখো সামনে বদলে সমুদাগর, তার হৃদয়ের মধ্যে যে বাঘটা ঘুমিয়ে আছে সেই বাঘটাকে একটু চাপিয়ে দিলে অসংখ্য চালকের মশা ঘাট খেতে হবে, চর্চরিত হয়ে যাবে। সবাই আছে বলে না, আমি লক্ষ্মীকে দেখে কাঁদি না, কাঁদি না, কাঁদি না। এই বলো মহারাজ, জাগা, এই বাঘটাকে জাগানোর সময় এসেছে। বাঘটাকে জাগানোর সময় এসেছে। জাগো, জাগো। আমি সব কিছু সহ্য করতে পারি। ওই চম্পলার উজ্জ্বল নক্ষত্র প্রাণের লখাইয়ের ক্ষতি হোক, এটা আমি চাই না। তাইলে কেন? তাই যে করো, এর সত্যটা বের করবো, লাগিয়ে দাও। বের করবো, এর সত্যটা বের করবো। চালাও, চালাও চাবুকের মশার জট কথা লাগবে। ধরে ধরে বিনতি করি, তুমি কি চাও না আমাদের প্রাণের লোকায় সুস্থ থাকো? তুমি কি চাও না প্রাণের লোকায় আনন্দে মেতে উঠুক? তাই মা, তুমি কি চাও না আমাদের প্রাণের লোকায় চম্পলার রাজপ্রাসাদে আনন্দে বিভরে মেতে উঠুক? তুমি কি চাও না? তাহলে তাহলে সত্যটা প্রকাশ করো। কেন প্রত্যেকদিন ওই দুর্লভ লোক সুন্দর পাঠশালা থেকে আসার সময় তুমি টুকরে টুকরে কাঁদো কেন? আমাদের প্রাণের লোকায় তোমার নয়ন বাড়ি দেখে পাঠশালায় যেতে চাই না। আমি কাঁদি না, কাঁদি না, কাঁদি না। তোমরা কেন আমার মনে বিশ্বাস করতে চাইছো না? তুমি আমার ভিতরে জানোয়ারটাকে দাঁত দিয়ে দিলে। ভেবেছিলাম ওই ইচ্ছায় তুমি ওই কথা প্রকাশ করবে না, আঙ্গুলটা উপেক্ষা করতে হবে। স্বীকার করে দেয় মা। কেন কেন তুমি লক্ষ্মীন্দরকে থেকে টুকরে টুকরে কাঁদো? প্রত্যেকদিন পাঠশালা থেকে লক্ষ্মীন্দর ফিরে আসেই। কেন তুমি
তোমায় হবে কাজ করো এই রাজ দরবারে মহারাজের সম্মুখে কাজ করো তুমি বলে দাও চাইনি তবু কেন নিয়ে মিথ্যে অপবাদে দোষী সাজালে বলো ভাই কি অপরাধ ছিল বলো আমার মহারাজ আমার কি অপরাধ তুমি বলে না মহারাজ আমার কি অপরাধ অপরাধ নিশ্চয় করেছো অপমান সইব কখনো ভাবি এই কৃষ্ণ কখনো আমার কথা এইভাবে শোনো দাই মা শোনো দাই মহারাজ লখাই আমার সন্তান লখাই নামে লাগে দুর্লভ বসানো হয়েছে কেন জানো একটি মাত্র যাহা সুলভে পাওয়া যায় না তাহাই দুর্লভ তাই বলি দাই মা আমার কপালকে তোমরা কিছু করো না কিছু করো না আমার কপালকে ছেড়ে দাও আমার
বার করাতে পারলো না? হ্যাঁ পারলো না। ওই আদেশটা আমাকে বলুন, দেখবো তাই মা। পারবি? হ্যাঁ, কেন করবো না? তাহলে বেশ যাবো। যে কাজ আমি করতে পারিনি অনেক সহ্য করেছি, আজ আমি সহ্য করতে পারবো না। তাই না, শোনো। মহারাজ, যদি সহিষ্ণুতা যদি না বলো তাহলে আমি আদেশ দেবে করি গোপালকে নিয়ে আসবে। গোপালকে আমি বদ্ধভূমিত করবো। ফিরোজকে! না মহারাজ না, আমি বলবো, বলো। আমি অবশ্যই বলবো। কিন্তু মহারাজ, এই কথা বলার সময় সময় যদি আবার মৃত্যু হয় তাহলে কথা দাও, আমার গোপালকে তোমরা দেখবে। দেখো লোকের সঙ্গে সংসার হবে না, গোপালকে নিয়ে হবে আমার দুই সংসার। তাহলে শোনো মহারাজ, আর আমি তোমাদের কাছে কিছু লুকাবো না। যেই দিন লক্ষ্মীধরের জন্ম হয় এক এক করে 6 দিন হয়েছিল। ওই ষষ্ঠীকারের দিনে রানী আমায় বলে দেয়, মা আজ নিশিটা এই সতীকা গৃহে তুমি পাহারায় রত থাকো, আমি লক্ষ্মীকে নিয়ে বিশ্রামে গেলাম। কিন্তু রাত্রি যখন ঘনিয়ে আসে মহারাজ, না জানি কোন জন্মের ফলে স্বয়ং স্বর্গের বিধাতার সঙ্গে আমার সাক্ষাৎ। অনিতা, এসব অনিতা বলো, সত্যি কারণটা কি বলো? না মহারাজ, আমি সত্যি বলছি। বিধাতা যখন আমায় দেখে, আমি দরজায় পাহারায় রয়েছি, আমায় তুলে দিয়েছে ভিতরে গেল। কিন্তু তাকে আমি বলেছিলাম এই বালার লড়ানে যা লেখনে লিখবে ফেরার সময় আমায় বলে দিতে হবে। যেই সময় বিধাতা চলে যাচ্ছিল ফিরে, তখন বিধাতা আমায় বলেছিল, কি দাইবা, এই শিশু জন্ম নিল ঠিক, এর আয়ু মাত্র 11 বছর 5 মাস 24 দিন। বিয়ের বাসরে ঘরে সেই পদ্মা এই বলো, বলে দাও বলছে। বলো ভাইবা, বলো। সেই পদ্মার কাল ভুজঙ্গে গ্রহ বাসর করে হবে তার মৃত্যু। এর জীবনে চল এ দাইবা। দাইবা, কথা বলো দাইবা। দেখি আমাদের রক্ষা নিয়ে একটা চিন্তা ভাবনা তো কথা বলো দাইবা, একবার কথা বলো দাইবা। ওকে নিষ্ঠুর নিয়তি যে দাইবা আমাদের রক্ষাকে এত ভালোবাসতো, যে লোকের গোপন রহস্য সে নিজের বুকের মধ্যে জমাটে বেঁধে রেখে রাখিয়েছিল, গোপালের তাকে কি জবাব দেব? গোপালের কি জবাব দেব? মা, ও মা, মা, ও মা, দাদু, ও দাদু, আমার মাকে দেখেছো? দেখুনি? কাকু, ও কাকু, আমার মাকে দেখেছো? দাদু, আমার মাকে দেখেছো? বলো না দাদু, বলো না। জানো দাদু, এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই দাদু, কেউ নেই। জানো না দাদু, ও দাদু, ওরা তো কেউ বললো না আমার মা কোথায় দাদু? রাধা বাবু, ও রাধা বাবু, তোমার চরণ ধরে বলছি রাধা বাবু, আমার মা কোথায়? বলো না রাধা বাবু, বলো না।
তোকে আমি কেড়ে নিয়েছি। ছিঁড়ে ঘুমে ঘুমাইছে তোর গর্ভধারিণী জননী। এ কি বলছো রাজা বাবু? চেয়ে দেখ রাজসভার মধ্যেখানে তোর মা পাথর প্রতিমার মতো শুয়ে রয়েছে। জাগি রে, জাগা গোপাল, জাগা, একটুবার জাগি রে গোপাল। বুঝতে পেরেছি, আমার মা আজকেও শুয়ে আছে জানো রাজা বাবু। আমি দুদিন থেকে কিছু খাইনি, জানি না আমার মা কতদিন থেকে কিছু খায়নি, তার জন্য আমার মা এখানে শুয়ে আছে। আমার মাকে তুলে নিয়ে যাব। মা, ও মা, মা কথা বলো মা। দেখো মা, আমার জোর ভালো হয়ে গেছে মা। মা, রাজা বাবু, আমার মা কথা কেন বলছে না? আর কথা বলবে না রে, এ কি বলছে? বেঁচে নেই। না, এ হতে পারে না। মা, ও মা, কথা বলো মা, কথা বলো মা। তোর মাঝে অজানার মধ্যে বাড়ি দিয়েছে। না না, তোমরা সবাই মিথ্যে কথা বলছো। আমার মা ঠিক কথা বলবে। মা, ও মা, একবার উঠো মা, এই একবার তুমি প্রমাণ করিয়ে দাও মা। মা, মা গো, মা গো, ইয়ো মা গো, মা আমায় ছেড়ে চলে যেও না। ও মা, আমায় ছেড়ে চলে যেও না। মা, কথা বলো মা, কথা বলো মা, কথা বলো মা। আমায় ছেড়ে চলে আমায় ছেড়ে চলে ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না। সে থাকতো পথের দিকে, ওই বুঝিয়ে লক্ষ্যটা। বলো ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না। সে থাকতো পথের দিকে, ওই বুঝিয়ে লক্ষ্যটা। গোপাল বলে মায়ের মতো, গোপাল বলে মায়ের মতো নেই গো আপনজনা। আমায় ছেড়ে চলে যেও না। ও মা, আমায় ছেড়ে চলে যেও না। মা গো, মা গো, ইয়ো মা গো, মা আমায় ছেড়ে চলে আমায় ছেড়ে চলে না। আমায় ছেড়ে চলে না। গোপাল, মা, আসবে না বাছা, মা, গোপাল আসবে না, আসবে না। হ্যাঁ, আমি বলি কি, আমি আমার নিজের অর্থ দিয়ে তোর মায়ের সমাধি আমি করে দিচ্ছি রাজপ্রাসাদের সামনে নির্মাণ করে দেখো মন্দির। সেই সমাধিতে রোজ
থাকতে দাও রাজা বাবু, থাকতে দাও। লাগবে না রাজা বাবু, লাগবে না। জানো রাজা বাবু, আমার এই পৃথিবীতে মা ছাড়া কেউ ছিল না। যদি ঈশ্বর বলতে কোনো জিনিস হয়, এর বিচার তিনি করবে রাজা বাবু, তিনি করবে। এই অফিস বলে কঠিন প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না। তাহলে তোমার সাধ্য সামনে আমি কিছু অর্থ দিয়ে দিই। লাগবে না, লাগবে না, থাকতে দাও। এমন কোনো করবি গোপাল? জানো রাজা বাবু, আমাদের অসহায় মানুষের জন্য বিচার করার মতো আপনার লোক আছে রাজা বাবু, আপনার মতো লোক আছে, কিন্তু তোমাদের বিচার করার লোক কেউ নেই রাজা বাবু, কেউ নেই। গোপাল, তাহলে কি করবি গোপাল? তাহলে বল না গোপাল, কি করে তোর মার সাথে করবি? যদি আমায় মায়ের সন্তান হয়ে থাকি, ঠিক আমি মায়ের সাথে করবো। কিন্তু কি করে? আমি প্রতি ভিক্ষি করে আমার মায়ের সাথে করবো। হাই রে নিয়তি কি তোমার মন মরিয়া জানি আমার অর্থ দিয়ে তার মানে সাথে কথা পারছি না। এই আমার চম্পকবাসী, আজ গোপালে পদে পদে ভিক্ষে চাইবে। আপনারা সবাই আমার এই গোপালকে ভিক্ষে দেবেন। মদন ওঠা, ওই তুলসী তলে নিয়েছে, বেশ, তাই হবে মহারাজ। ভিক্ষে চাইছে এবার। পথে যেতে ভিক্ষে দিন যেতে সবাই, সবাই। একটু দাঁড়াও না, দয়া করে মামাসিরা অল্প ভিক্ষে